যে কারণে আমি ওনার সাথে আর কথা বাড়াই না। আমি 999-এ কল করি। 999-এ কল করার পর পুলিশ আসে এবং ততক্ষণে হচ্ছে আব্দুল কুদ্দুস হাসান আমার বাসায় আসে। বাসায় আসার ঠিক 20 মিনিটের মাথায় ওনাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। দায়িত্ব নেয়নি, উল্টো আমার কাছ থেকে 15 লক্ষ টাকা আমার যে বাবা দিয়েছিল সেই টাকাগুলো নিয়ে গিয়েছে। মানে কিভাবে দিনের পর দিন আমার এভাবে ঠকিয়ে আসছে, আমাকে প্রচণ্ড মেরেছে। আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমাকে মেরেছে। আর শীতের দিনে ঝর্ণার ঠান্ডা পানিতে আমাকে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতো। শেষ করে বাসায় পাঠিয়ে দেয় এবং বাসায় যখন আমি আসি উনি আমাকে আবারও কল করে, মানে আব্দুল কুদ্দুস হাসান আবার আমাকে কল করে আমাকে বলে আমি আসছি। আমি বললাম না, আমার বাসায় আর আসা যাবে না, কিন্তু আমি মামলা করেছি বিষয়টা আমি বলি না ওনাকে। কিন্তু উনি দেখলাম যে না আসবে, তখন আমি পুলিশকে কল করি। পুলিশ আমাকে বলে যে ঠিক আছে আমরা আসছি। কিন্তু ততক্ষণে পুলিশ আসছি বলতে বলতে আমি দেখলাম যে আবার উনি চলে আসবে এবং আমাকে তখন একটা হুমকি দেয় যে আমার কাছে আগের রাতের একটা ভিডিও করা আছে, যদি এখন আমি না আসি বা এখন যদি কাউকে বলার চেষ্টা করো আমি ভিডিওটা নেটে হচ্ছে পাবলিশ করে দেবো। এবং উনি যাওয়ার সময় একটা কথা বারবার বলছিল যে সুমাইয়া, আমি খুব গরিব ঘরের সন্তান, আমার ঘরবাড়ি কিচ্ছু নয়, তুমি জানো আমি কষ্ট করে বড় হয়েছি, ভাতের কষ্টও করেছি, আমি স্ট্রাগল করে পর্যন্ত এসেছি। আমি তো তোমাকে আগে বলেছি বিয়ে করবো, হয়তো আমি নিজেকে আটকাতে পারিনি, এজন্য আমি এই কাজটা করে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে বাঁচাও। তারপর আমার প্রচণ্ড রাগ ছিল যে কেন করবে সে এটা, যেহেতু 7 দিন পর আমরা বিয়ে করবো। আমার তখনও মনটা মানে হয় না, নরম হয় না। কিন্তু ওনার ভাই আমাকে কল করে, বড় ভাই ফোন করে ওনার মতো একই কথা বলে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো, তোমরা ওকে তুমি ছাড়িয়ে আনো। এবং পরের দিন সকালে ওকে আমি ছাড়াতে যাই, তখন দেখি যে যা হওয়ার হয়ে গেছে, ওকে একদম মানে কোর্টে চালান করে দিয়েছে। তারপর ওর সাহায্যে ও আমার ফোনে আমার সাথে যোগাযোগ করছিল পুলিশের সাহায্যে। ও আমাকে একটা অ্যাডভোকেটের নাম্বার দেয় এবং ওই অ্যাডভোকেটের নাম্বারটা ধরে আমি হচ্ছে ওই অ্যাডভোকেটের কাছে যাই এবং ওই দিন 30,000 টাকা আমি আমার নিজের বুথ থেকে, মানে এটিএম বুথ থেকে তুলে ওকে আমি জামিন করাই। কিন্তু অ্যাডভোকেট আমাকে বলে বিয়ে না করলে এই মুহূর্তে জামিন দেবে না, এর জন্য আপনাকে বিয়ে করতে হবে। তারপর বিয়ে শর্ত ওনার জামিন হয় এবং তারপর আমি চাইছিলাম, আমি ওনাকে বলেছিলাম আপনাকে আমি জামিন করিয়ে দিয়েছি, এবার আপনারটা আপনি বুঝেন, আমি এবার বাসায় চলে যাচ্ছি। যেহেতু আপনি আমার সাথে একটা অন্যায় করে ফেলেছেন বিয়ের আগে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে করবেন, বিয়ের আগে আপনি অন্যায় করেছেন। বাসায় আসতে চাইছিলাম কিন্তু আসতে দেয়নি। আমি 2 মাস সময় চেয়েছিলাম, 7 দিন সময় চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। এরপর হচ্ছে উনি আমাকে জোর করে বিয়ে করে আমাকে বাসায় আসে। ঠিক চলছিল, নর্মালি চলছিল। তবে উনি আমার কোনো দায়িত্ব নেয়নি, ভরণ পোষণের কোনো দায়িত্ব, বাসা ভাড়া, খাবার দাবার, A to Z সব কিছু আমারটা আমিই করছিলাম। উনি আমার কোনো বিভিন্ন ধাপে ধাপে, একবার বলেছে পিপিকে দিতে হবে 2 লাখ টাকা, অ্যাডভোকেটকে দিতে হবে 50,000 টাকা। একটা ডেট ছিল 3 মাস পর পর, একটা মানে ডেট, জামিনের ডেট, সেইগুলো সে 1 মাসে 3টা এনেছে। এই 20,000 টাকা দিয়ে দিয়ে এই টাকাগুলো সমস্ত টাকা আমার কাছ থেকে নিয়েছে। উনি 2বার IELTS এক্সাম দিয়েছে প্রায় 57,000 টাকা দিয়ে, কিন্তু ওনার স্কোর আসেনি, মাত্র 5 আসছে। কিন্তু উনি হচ্ছে আবার IELTS-এর স্টুডেন্টদেরকে পড়ায়। মানে ওনার কথা বলতে গেলে আরও অনেক কথা বলতে হবে, উনি পুরাই একটা ফ্রড। উনি মাত্র হচ্ছে দেবেন্দ্র কলেজ থেকে মার্কেটিংয়ে 2.75 পেয়ে অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্সও করেনি। সেখানে সবাইকে বলে যে উনি ঢাকা কলেজ থেকে ইংরেজি বিভাগের শিক্ষক, ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। মানে এরকম উনি পুরাটাই হচ্ছে ওনার ফ্রড, কোনো কিছু ওনার এ পর্যন্ত ঠিক নাই। আমার সাথে এরপর আমি ওনাকে চাপ দিলাম যে যেহেতু আমরা সংসার করছি, এবং উনি আমাকে একটা পর্যায়ে বোঝায় আমরা দুজনে লন্ডন চলে যাব, তুমি টাকা দিবা, আমরা ওখানে সেটেলড হবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করব, যেহেতু আপনার সাথে আমি সংসার করব, আপনি আমাকে নিয়ে সংসার করবেন, আপনার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার তো কোনো সমস্যা নাই। এরপর আমি ওনাকে চাপ দিলাম যে আপনার বাসা আমাকে নিয়ে যেতে হবে এই 10টা মাসের মধ্যে। উনি বললো ঠিক আছে আমি IELTS এক্সাম দিই, স্কোরটা আসুক তারপর যাব। আসলো না স্কোর, তারপর আমি মানলাম না, আমি বললাম না এবার আমাকে নিয়ে যেতে হবে। উনি বললো ঠিক আছে এই ঈদের মধ্যে নিয়ে যাব। ওনার ভাই সাজিয়ে একজন লোকের সাথে আমার কথা বলিয়ে দিল। আমি এটা পরে জানতে পারছি ওটা ওনার ভাইই ছিল না। পরে ওই লোক আমাকে বলতেছে যে আমার শাশুড়ি মারা গেছে, তুমি পরে আসো। আবার যাবো বলতেছে আমার মেয়ে ICU-তে ভর্তি, ডেঙ্গু, ছোট্ট 1.5 বছরের মেয়ে, তুমি পরে আসো। মানে পরবর্তীতে আমি জানতে পারি যে ওইটা ওর ভাই ছিল না। মানে এইভাবে আমাকে টর্চারগুলো করতো। আমার মার সাথে আমার কোনো 10 মাসে যোগাযোগ করতে দেয় নাই, কোনো দেখা সাক্ষাৎ করতে দেয় না, আমাকে কোনো ফোন ইউজ করতে দেয় নাই। আমি যে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করবো, আব্দুল কুদ্দুস হাসান মানে আমার হাজবেন্ডের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করবো, এটাও আমি পারি নাই। আমার মার সাথে যোগাযোগ করতে পারি নাই। উনি হচ্ছে রুম লক করে চলে যেত, আবার রুম লক এসে রুমটা খুলে দিত। আমার মার সাথে আমার দেখা হয়েছে 10 মাস পরে, যখন উনি আমাকে ছেড়ে চলে গেছে, এবং মামলাটা আমাকে দিয়ে উইথড্র করিয়েছে হচ্ছে মার্চের 31 তারিখে। এতদিন পর্যন্ত উনি আমাকে বলেছে আমাকে নিয়ে সংসার করবে, আমাকে নিয়ে ভালো থাকবে, লন্ডন যাবে, সেটেলড হবে, টাকা কিন্তু আমারই। কিন্তু যেদিন থেকে মামলাটা উইথড্র করে ফেললাম সেদিন থেকে উনি আমাকে বলতেছে যে আমাকে নিয়ে আর সংসার করবে না। এতদিন মামলার ভয়ে উনি ছিল, মানে স্পষ্ট করে আমাকে বলে দিচ্ছে। এখন আমি ওনার অপেক্ষায় ছিলাম, অপেক্ষায় থাকার পর দেখলাম যে আর কাজ হবে না। এরপর আমি একটা মামলা করি এবং আমি মিডিয়ার শরণাপন্ন হই। মিডিয়ার শরণাপন্ন হওয়ার পর উনি হচ্ছে আমাকে
কল করে বিভিন্ন হুমকিও দিয়েছে এবং আরেকটা যে প্রতারণার ফাঁদ উনি পেতেছিলেন, যে বলেছিলেন যে মিডিয়া চ্যানেলগুলো স্টপ করাও, আমি তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু দিন শেষে উনি আসেও নাই আর আমার লোকজনের সাথে, ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগও করে নাই। উনি এখন আমাকে গোপনে ডিভোর্স দেওয়ার জন্য ঘুরতেছে। আমাকে একজন অ্যাডভোকেট আছে, ওকে দিয়ে কল করাচ্ছে, ওনার স্টুডেন্ট আশিক মাত্র অ্যাডভোকেট মাত্র হয়েছে, তাও আইডি নাম্বারটাও পাইনি উনি। উনি আমাকে বলতেছে যে আপনাকে 2 লাখ টাকা দিবে, আপনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। আমি বলছি আমি টাকা দিয়ে কী করবো, আমি তো টাকার জন্য ওনাকে বিয়ে করিনি, আমি তো ওনার সাথে সংসার করার জন্য বিয়ে করেছি। মানে আপনি যদি পারেন আমার সাথে সংসারটা মিলিয়ে দেন, কিন্তু ওই লোকটাও সংসার মিলিয়ে দেওয়ার পক্ষে না, মানে ডিভোর্স করানোর পক্ষে।